এই তাকাও, দাও লাল কালি এবং এটা পেনটা দাও নীল কালি। আমরা ক্লাস 11-এ কিন্তু আর্টিকেল থাকবে না, ক্লাস 11-এ থাকবে প্রেপোজিশন। কি থাকবে? প্রেপোজিশন। গতকালকে লাইভ ক্লাসে আমি বলেছিলাম যে 11-এ গ্রামারে থাকবে মাত্র 5 নাম্বার। আমি আগামী দিন অর্থাৎ বুধবারের ক্লাসে গ্রামারে কেমন প্রশ্ন থাকবে সেই নিয়ে আলোচনা করব বুধবারের ক্লাসে। সুতরাং প্রত্যেকে আসবে, মিস করবে না, কারণ বুধবার রেস্ট অফ দ্য প্রেপোজিশন, তার সঙ্গে রাইটিং সময় থাকলে করতে হবে। তোমাদের পরীক্ষা কবে বাবু? মার্চ মাসের। মার্চ মাস আর ধরছি না, তাহলে আর 2 মাস সময় আছে। তাহলে আগামী জানুয়ারি মাসের মধ্যে আমাকে সব কমপ্লিট করে, রিভিশন কমপ্লিট করে রেডি থাকতে হবে। তারপরে ব্রড কোশ্চেন রয়েছে। এবং মনে রেখে দাও, ফেল কিন্তু স্কুল তোমাকে ইচ্ছে করেই করাবে, কারণ স্কুলের কালেকশন দেখাতে হবে যে এত টাকা উঠেছে। স্কুল তোমায় ফেল করালে তোমায় তুলে দেবে, আর বাবা মা তোমার তাদের চায় না যে 4-5 হাজার টাকার জন্য ছেলে মেয়ে একটা ক্লাসেই পড়ে থাকুক, দেবেও। এবার তোমার দায়িত্ব যে তুমি ফাও টাকা নষ্ট করবে না ক্লাসেস করবে। এবার গ্রামারে থাকে 5 নাম্বার আর্টিকেল, প্রেপোজিশন। তোমাদের আর্টিকেল থাকে না, তোমাদের থাকে কি? প্রিপোজিশন। এই প্রেপোজিশনে একটা দিতেও পারে আবার নাও দিতে পারে, তবে দেবার চান্স বেশি, দেবেই ধরে নাও। এই প্রেপোজিশনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন একটা অংশ, তাই না বাবু? কিরকম? যেমন ফন্ড, এর পাশে বসে কি? অফ। যেমন অ্যাফেকশন ফর, আর যদি অ্যাফেকশনেট হয়, তো এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলে। আমরা প্রেপোজিশন বহু শিখেছি, আমরা সেকেন্ড সেমে আরেকটু ভালো করে শিখবো, ফার্স্ট সেমে আমরা অলরেডি শিখে ফেলেছি। তাই জন্য 12-এ ফার্স্ট সেম কিন্তু গ্রামার এবং রাইটিং স্কিল ইমপ্রুভ করার জন্য, কারণ ওখানে আমাদের ব্রড কোশ্চেন লেখার কোনো ঝুট ঝামেলা নেই। তাহলে 12-এর বছরের শুরু থেকেই কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ ওইটা রেজাল্ট, কিন্তু ফাইনাল রেজাল্ট তোমার। আমরা আজকে প্রথম যে প্রেপোজিশন নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাট। কি নিয়ে আলোচনা করব? অ্যাট। আমরা ছোটবেলায় কি জানি? যে অ্যাট হলো ছোট জায়গার আগে বসে, এটা আমরা জানি। অ্যাট হলো ঘড়ি দেখে যে সময় বের করা যায়। যদি বলি 10 o'clock, এখানে কিন্তু হবে অ্যাট 10 o'clock, মানে সময় বলতে শুধু ঘড়ি দেখে নয়, সময় বলতে কি হয়? অ্যাট। অ্যাট কি জানি? নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট স্থান, নিয়মের পিছনে ছুটো না। যদি বলি রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, এয়ারপোর্ট, এগুলো নির্দিষ্ট জায়গা, হবে কি? অ্যাট। তাহলে এর বাইরে কি আর অ্যাট নেই? আজকে জানবে এর বাইরেও অ্যাট আছে বা অ্যাটের ব্যবহার আছে। কোথায় আছে দেখি। তাই জন্য বারবার করে বলছি, এক্সাম্পলটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুমি উইল কাম হোম ড্যাশ ক্রিসমাস। আচ্ছা, এই ক্রিসমাস কি একটা উৎসব? তো উৎসব তো একটা। তাহলে উৎসবের আগে সবসময় মনে করবো আমাদের বসবে কি? অ্যাট। তাহলে ড্যাশ দুর্গাপুজো কি হবে? এই নিউ ইয়ার একটা উৎসব তো, তাহলে এর আগে হবে কি? আর যদি এতদিন না জানতাম আমরা কি লিখতাম? ইন দা নিউ ইয়ার লিখতাম, কারণ দি আছে তাই। তো তা নয়। এবার একটু গল্পটা বলি, মন দিয়ে বোঝো, গল্পটা বলি। দেখো, ইন দা মর্নিং আর অ্যাট মর্নিং, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিজ টু? এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? প্রথম ডিফারেন্স হচ্ছে, ইন দা মর্নিং মানে সকালের কোনো নির্দিষ্ট সময়, বুঝতে পারলাম না? সকালের কোনো নির্দিষ্ট সময়। আর অ্যাট মর্নিং মানে সকালের যে কোনো সময়। তোমার মধ্যে আর ভালো মেয়েটার মধ্যে তফাৎটা দেখো, ও লিখে নিচ্ছে। সকালের যে কোনো সময় অ্যাট মর্নিং, আর সকালের নির্দিষ্ট সময়
ইন দ্য মর্নিং। ক্লিয়ার? এবার আমাদের তো ইন আর অ্যাড বসানো কাজ। যেখানে দা থাকবে সেখানে আমি বাবু ইন বসাবো, যেখানে দা থাকবে না সেখানে আমি অ্যাড বসাবো। তাহলে দাদা, তাহলে আপনি এখানেই অ্যাট লিখলেন কেন? এটা কোনো সময় বা মর্নিং বা ইভিনিং বলেন, এটা উৎসব, উৎসবের আগে বসে কি অ্যাট। ক্লিয়ার করতে পেরেছি? এরপরে আসি, শি টোল্ড মি ড্যাশ দ্য ইনসিডেন্ট, সে আমায় এই ঘটনা সম্পর্কে বলেছিল। তাহলে কোনো কিছু সম্বন্ধে বললে হয় অ্যাবাউট, তাই না বাবুরে? কোনো কিছুর সম্বন্ধে বললে হয় অ্যাবাউট। আরেকটু গল্প বলি। যদি এইটা ধরো একটা কোনো জায়গা, এর চারপাশে যদি গোল গোল ঘোরে তাহলে হয় অ্যারাউন্ড। যদি বলি একটা মাঠ, মাঠ সাধারণত কেমন হয়? গোল হয়। তাহলে মাঠের চারপাশে যদি বেড়া দেওয়া হয় তাহলে হবে অ্যারাউন্ড, অ্যারাউন্ড দ্য ফিল্ড। কিন্তু যদি আমার বাড়ি হয় তাহলে আমার বাড়ির চারপাশে বেড়া দিতে গেলে আমার বাড়িটা গোল নয়, আমার বাড়িটা চৌকোনো, তখন হবে অ্যাবাউট। আমি কথা বোঝাতে পারলাম? তাহলে অ্যাবাউট মানে কি? গোল গোল নয়। আর অ্যারাউন্ড মানে তো গোল গোল, রাউন্ড ব্যাপারটা বুঝতেই পারছি। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে, দা সান মুভস অ্যারাউন্ড, অথবা রাউন্ড দা, সরি, দা আর্থ মুভস রাউন্ড দা সান। ঠিক আছে? ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এখানে অ্যাবাউট মানে বিষয়ে, ব্যাপারে, সম্বন্ধে। সে আমাকে এই ঘটনা সম্পর্কে বলেছিল কখন? লাঞ্চের সময়। তাহলে অ্যাট লাঞ্চ। কখন হবে? অ্যাট লাঞ্চ। তাহলে অ্যাট ডিনার। এবার যদি কোনো কিছু ডিসকাস করা হয়, ভালো করে বুঝবে কিন্তু বন্ধুরা, যদি কোনো কিছু ডিসকাস করা হয় বিশেষ করে কন্টিনিউয়াস টেন্সে, তাহলে কিন্তু ওভার হবে। যেমন শি ইজ ডিসকাসিং দ্য ম্যাটার ড্যাশ লাঞ্চ, তখন হবে ওভার লাঞ্চ। শি ইজ ডিসকাসিং দ্য স্টোরি ওভার টেলিফোন। কথা বোঝাতে পারলাম? যদি কোনো কিছু ডিসকাস করে, কাজটা চলছে, তখন কিন্তু ওভার হবে। এগুলো গোল্ডেন স্টেটমেন্ট, লিখে নেবে। আমার বাবা কাজ করে, কোথায় কাজ করে? নির্দিষ্ট জায়গা তো, তাহলে একটা ন্যাশনাল ব্যাংক, একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। আমরা একটু আগে বললাম ছোট জায়গার আগে দে লিভ, শোভাবাজার অনেক ছোট জায়গা তো। কার প্রসপেক্টিভে ছোট? কলকাতার প্রসপেক্টিভে ছোট, তাই লিখলাম ইন। এটা অত্যন্ত পাতি এবং সহজ একটা জিনিস। মনে রাখবে গতি এবং মূল্য। কি বললাম? গতি এবং দর, এই দুটোর ক্ষেত্রে সর্বত্র কি হয়? অ্যাট হয়। যেমন ট্রেনটা 200 কিলোমিটার প্রতি ঘন্টায় চলছে আর পেট্রোলের মূল্য 120 টাকা প্রতি লিটার। হলো। এবার সুজনের গার্লফ্রেন্ড, তোমরা ভাবতে পারো এটা জিএফ মানে কি? জিএফ মানে গ্র্যান্ডফাদার, যার যেরকম মানসিকতা ভেবে নিতে পারো। মারা গিয়েছিল, যদি কারো বয়স বোঝায় তাহলে সেক্ষেত্রে হবে অ্যাট। একটু শর্টকাট বলি, এজ, তাই না? এজ থাকলে অ্যাট, পেজ থাকলে অন। আবারও বললাম, এজ থাকলে অ্যাট, পেজ থাকলে অন। আচ্ছা, যদি কেউ কোনো কিছুতে ভালো অথবা মন্দ হয় তাহলে সবসময় কি হবে? হি ইজ গুড অ্যাট পেইন্টিং, হি ইজ ব্যাড অ্যাট পেইন্টিং। বুঝতে পারলাম? দেখো আমরা অ্যাট মানে শুধু ছোটবেলায় কি শিখেছি? ছোট জায়গার আগে কাকু অ্যাড বাজে। আজকে কত কিছু জানছো, নেক্সট ইয়ার আরো অনেক কিছু জানবে। কারণ প্রেপোজিশন one of the most confusing grammar section where most of the students face obstacles in solving them. Preposition solve করতে গেলে স্টুডেন্টদের প্রবলেম ফেস করতেই হয়, they will become confused. আচ্ছা, বিনা নামে একটি মেয়ে, সে অত্যন্ত টেরেবল, ভয়ঙ্কর। কি? এবার ভয়ঙ্কর খারাপ তো, তুমি ভাবছো সব জায়গায় গুড আর ব্যাডি লেখা থাকবে? দেখলে কোন জায়গায় টেরেবল লেখা আছে, টেরেবল মানে ট্যারাবেল নয়। তাহলে তুমি ভাবতে পারো এখানে কি হবে? অ্যাট হবে। আমি বলেছি ভালো মন্দের পরে কি হয়? অ্যাট হয়। ক্লিয়ার করতে পারলাম? তাহলে অ্যাটের ব্যবহার আর পৃথিবীতে কিছু নেই, অ্যাটের ব্যবহার আর পৃথিবীতে কিছু নেই। একটা ছোট্ট জিনিস,
আমরা জানি যে অন কোথায় কোথায় বসে, এরপর আসছে অন। অন কোথায় কোথায় বসে? ডে আর ডেট, এর আগে বসে কি? অন। মানে যদি বলি 25শে ডিসেম্বর, এটা কি হবে? অন হবে। যদি বলি মানডে, এটা কি হবে? অন হবে। আর ওপরে প্রত্যেকেই জানে, পৃথিবীর সবাই জানে ওপরে থাকলে অন হয়, কিন্তু ওপরে থাকলে হবে না, একটা সারফেস ছুঁয়ে থাকতে হবে। একটা কি ছুঁয়ে থাকতে হবে বাবু? সারফেস। মানে কি? একটা কোনো কিছু জায়গা ছুঁয়ে থাকতে হবে। যেমন ধরো এই একটা গাছ, এই গাছের ওপরে যদি পাখিটা বসে থাকে তাহলে অন দ্য ট্রি। আবার এই গাছের নিচে একটি লোক বসে আছে, তাহলে কি হবে? আন্ডার দ্য ট্রি। তিনি গাছের নিচে আছে কিন্তু মাটির ওপরে। ভালো করে বোঝো, তিনি গাছের নিচে কিন্তু মাটির ওপরে। এই সমুদ্র, এই সমুদ্র, এই সমুদ্রের নিচে একটা জাহাজ ডুবে গেছে, তা নিশ্চয়ই সমুদ্রের পাদদেশে তো থাকবে, সমুদ্রের নিচে কিন্তু কিছু একটা উপরে, তখন কি হবে? আন্ডার। আবার এই পাখি যদি ওপরে চলে যায় তখন হয়ে যাবে ওভার, কারণ পাখিটা মুভ করতে পারে। আবার যদি এই পাখিটা এখানে স্থির থাকে তাহলে কি হবে? তাহলে না, তখন পাখিটা হাগু করে দেবে, তখন হবে অ্যাবাভ। কি হবে? অ্যাবাভ। স্থির থাকলে হবে কি? অ্যাবাভ। এবার প্রশ্ন, আন্ডার মানেও নিচে, বিলো মানেও নিচে, কখন বসে বুঝবো আজকে, তার আগে এগুলো কমপ্লিট করে নি। তাহলে অন দ্য পিকচার ইজ ড্যাশ দ্য ওয়াল, কি হবে রে বাবু? অন দ্য ওয়াল। দ্য চার্ট ইজ, বলেছি পেজের আগে কি হয়? অন। হি হিট হার, সে তাকে ঘুষি মেরেছিল, কোথায়? নিশ্চয়ই তার মুখের ওপরে মারবে। এমন করে বলবে না হা করো মারি, তা নয়। কলকাতা, মনে রাখবে নদীর ধার, নদী হোক কোনো উপকূল হোক, যদি কোনো কিছুর ধারে থাকে তখন সবসময় অন হবে। অন দি কোস্টাল এরিয়া, অন দ্য ব্যাংক অফ রিভার হুগলি, আমরা বহুবার পড়েছি। এটা দেখবে কেন হলো আজকে জানতে পারলে। নদীর ধার, উপকূল হোক, উপকূল হলে সাধারণত আমরা কিন্তু অন লিখব। পিঙ্কি, পিঙ্কি তার চোখ কোথায়? টেলিভিশনের পর্দায়, তখন হবে অন। আর যেমন একই রকম ভাবে সে সিনেমাটা দেখছে, নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় দেখছে, আর উপরে উঠে বসে দেখছে না। আচ্ছা, এবার দেখি মাই ব্রাদার গোস টু স্কুল অন বাইসাইকেল। বাইসাইকেল নয়, কারণ বাইসাইকেলের ওপরে চড়ে বসে তবে যায়, যেমন ঘোড়ার গাড়িতে। যেমন আমাদের মিলি, মোটু মিলি, মিলি যদি পায়ে হেঁটে যায় কোথাও তাহলে কিন্তু হবে অন। এই মিলি যদি ঘোড়ার গাড়িতে করে যায় তাহলে হবে অন। আর বাদবাকি সমস্ত যানবাহনে করে গেলে সেখানে হবে বাই। তাহলে তো বাইসাইকেলে তো যানবাহন, নো, এটা যানবাহন নয়, তোমাকে নিজেকে পরিচালনা করতে হচ্ছে। ঘোড়াটাও তার তো যানবাহন বলতে পারতে তুমি। কারো পিঠে চড়ে গেলে, কারো উপরে চেপে বসলে অন হবে, মোটর সাইকেলে অন হবে, কিন্তু 4 চাকা গাড়িতে অন হবে না কেন? ওটা ঢাকা তাই। কিন্তু মোটর সাইকেলে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বাই দি, বিকজ ইট ক্যান নট, বাই ইট রানস উইথ দ্য পাওয়ার অফ এন ইঞ্জিন, একা চলছে না। তাহলে বুঝতে পেরেছো বাই কোথায় বসছে, অন কোথায় বসছে, ক্লিয়ার করতে পারলাম। দ্য বুক ইজ ড্যাশ কম্পিটিটিভ ইংলিশ। আচ্ছা, এই বইটা কম্পিটিটিভ ইংলিশের ওপরে, মানে নিয়ে, তাহলে তখন কি হবে? অন। মানে এই বইটা কি বিষয়ে? কম্পিটিটিভ ইংলিশ বিষয়ে। এই কটা জিনিস ভালো করে বোঝো। আবার যানবাহনটা বুঝিয়ে দিই, যদি কোনো কিছুর ওপরে চেপে বসে যেতে হয়, যা আমার পরিশ্রমের দ্বারা চলবে, সেখানে অন হবে। বাইসাইকেল, ঘোড়া, এগুলো পায়ে হেঁটে আমার পরিশ্রম দ্বারাই তো আমি চলবো, পেট্রোল তো আমি দিচ্ছি নিজেরে। আর বাদবাকি যানবাহন, ইঞ্জিন, সেখানে কি হবে? বাই হবে। কিন্তু এখানেও প্রশ্ন আছে, যেই গাড়িতে পুষ্পারাজ হয়ে ঢোকা যায়, ঝুঁকেগা নেই, সেটা কি? বাস, সেখানে কিন্তু ইন হবে। আর যে গাড়িতে ঝুঁকে ঢুকতে হয় সেখানে অন হবে। ও সোনা, কি কঠিনে, অত কনফিউশনে যাওয়ার দরকার নেই বাবু, তোমরা এতটুকুই বোঝো, যেগুলো নিজের শ্রম দ্বারা যেতে হয় সেগুলোর ক্ষেত্রে অন,
আর বাকি জায়গায় বাই। আর কিচ্ছু বোঝার দরকার নেই, লিখে নাও। এবার আসি আমরা আমাদের এর পরের যেটা করব সেটা হলো ইন। অনেকেই বুঝতে পেরে গেছে। এবার ইন কোথায় কোথায় বসে? ধরো একটা বাক্স, বাস্ক নয়, এই বাক্সের যদি ভেতরে অবস্থিত হয় তাহলে কি হবে? যদি ওপরে অবস্থিত হয় কি হবে? অন। যদি পাশে অবস্থিত হয় কি হবে? একটু দূরে অবস্থিত হলে কি হবে? বাই। যদি বাক্সের পেছনে থাকে তাহলে কি হবে? বিহাইন্ড। বাক্সের যদি বাইরে থেকে ভেতরে যায় কি হবে? ইনটু। যদি বাক্সের ভেতর থেকে বাইরে আসে কি হবে? আউট অফ। যদি বাক্সের নিচে থেকে ওপরে ওঠে তাহলে কি হবে? অন টু। কি হবে? তাহলে এই ছবিটা, এই বিখ্যাত ছবিটা যদি বুঝতে পারি আমরা অনেক কিছু বুঝতে পারবো। ইন আর কোথায় কোথায় হয়? বড় জায়গার নামের আগে হয়, সালের আগে হয়, শতাব্দীর আগে হয়। শতাব্দী মানে সেঞ্চুরি আমরা জানি। তাহলে এইখানে আমরা লিখতে পারি কি? ইন লিখতে পারি। আচ্ছা, দ্য ফার্মার্স আর ওয়ার্কিং ড্যাশ দ্য সান, তাহলে রোদের মধ্যে কাজ করছে, তাহলে হবে ইন দ্য সান। এই দুটো এক্সাম্পল একটু মন দিয়ে বোঝার জন্য I implore all of you. He is not interested dash politics. সে পলিটিক্সে ইন্টারেস্টেড নয়, তাহলে ইন পলিটিক্স। ভালো করে বোঝো বাবুরা। আর এই ইন্টারেস্টেড ইন, এই পুরো কথাটার মানেই হচ্ছে ইনটু। বুঝলে না? যদি বলি আই এম নট ইনটু মিউজিক, তার মানে আমি হই না মিউজিকে আগ্রহী, তাহলে ইনটু। যেমন নিচেরটা, হি ইজ নট ড্যাশ পলিটিক্স, মানে কি? ইনটু পলিটিক্স। কারণ এই ইনটু কথার অর্থ এখানে কি দাঁড়ালো? ইন্টারেস্টেড ইন। বুঝতে পেরেছি? ভালো করে বোঝো বাঙালি, ভালো করে বোঝো। যেমন কাম ইনটু বা কেম ইনটু, এই দুটো শব্দকে একত্রে বলা হয় এন্টার্ড। কি বলা হয়? তাহলে এই জন্যই তো এন্টার্ডের পরে কোনো প্রেপোজিশন বসে না, কারণ এন্টার্ড মানে তো কাম ইনটু বা কেম ইনটু। এই দুটো বুঝতে পেরেছো বাঙালি? ক্লিয়ার? আবারও বলি, যদি ইন্টারেস্টেড কথাটা লেখা থাকে তাহলে ইন দেবা, যদি না লেখা থাকে ইনটু দেবা। আচ্ছা, লিফটের মধ্যেই তো থাকবে সে, নাকি? মানুষ লিফটে করে গেলে লিফটের ভেতরে দেন উপরে উঠে বসে, এটা কি হবে? ইন দা লিফট। আর যদি চলন্ত সিঁড়ি, যেটা ইংরেজিতে বলা হয় এসক্যালেটর, ওর মধ্যে থাকে তাহলে কি হবে? অন দা এসক্যালেটর, কারণ ওর ওপরে দাঁড়িয়ে আমরা যাই। আচ্ছা, সে ফেলে এসেছে ব্যাগখানা গাড়ির ভেতরে তো না ওপরে, তাহলে ইন দা কার। ওকে। মিলি এসেছিল আমার ঘরে, তাহলে বাইরে থেকে ভেতরে এসেছিল, ইনটু। শি ভ্যানিশড, সে হাওয়া হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে রাতের অন্ধকারে, ইনটু নাইট। এবার তোমরা অনেকে বলতো দাদা এখানে তো অ্যাট হওয়া উচিত ছিল, অ্যাট নাইট। আমি কিন্তু রাতের বেলায় হারিয়ে গেছে এমনটা বলিনি, সে রাতে ভ্যানিশ হয়ে গেছে। যদি বলতো শি এসকেপড ড্যাশ নাইট, তাহলে অ্যাট নাইট হতো। আবারও বোঝাই, সে পালিয়ে গিয়েছিল রাত্রিবেলায়, সময় বোঝাতে বলেছে। যদি সময় বলতে বোঝা তাহলে অ্যাট নাইট, কিন্তু রাতের মধ্যে সে ভ্যানিশ হয়ে গেছে, মানে আলোতে ছিল, অন্ধকারে যাও যাও বলে হাওয়া, তখন কি হয়েছে? ইনটু নাইট। ক্লিয়ার? আচ্ছা, একটা গাড়ি, আমি গাড়ি আঁকি খুব সুন্দর, প্লিজ হাততালি দেবে না। ধরো একটা ডিভাইডার, ডিভাইডার মানে নিশ্চয়ই বোঝো, রোডের মাঝখানে থাকে, এই পাশে একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা, ডিভাইডার থাকে। এবার একটা এই ডিভাইডারের উপর দিয়ে গাড়ি যাচ্ছে। এইবার এই গাড়িটা, এই গাড়ি, চার চাকা একটা গাড়ি, এই গাড়িটা কি করে, যখন ধাক্কা যদি লাগে তখন ডিভাইডারের ভেতরে কিছুটা অংশ চলে যায়, তাহলে বাইরে থেকে কি হচ্ছে? ভেতরে যাচ্ছে, তখন কি হবে? ক্র্যাশড।
ইনটু। মনে রাখবে ক্র্যাশের পরে সবসময় কি হয়? আমার এই চিত্র কুশলতায় মাঝে মাঝে আমি কলকাতা আর্ট গ্যালারিতে যাই, বাইরে দাঁড়িয়ে থাকি, এইবার আর কোথায় ইনটু আসে? একটা বড় পেঁয়াজ, এটাকে ছোট্ট ছোট্ট টুকরোয় পরিণত করলাম, তাহলে বস্তুটাকে চেঞ্জ করলাম না আমি, তাহলে কি হবে? ইনটু। আচ্ছা, এবার আসি আমাদের সুজন। এই চিত্রকুশলতায় কোনো সন্দেহ নেই, আমি পরের বারই নোবেল পাচ্ছি। ও ইয়েস, শীতকালে আটটা ভেতরে। এইবার আমরা সাধারণত কি জানি, যদি ওর মাথার উপর একটা পাখি বসে, তখন একটু ওপরে হলে কি হবে? ওভার, কারণ পাখিটা ফিক্স নয়, চলছে, মুভমেন্ট। তাহলে ওভারের ব্যাপারটা কি হয়? ওপরে কিন্তু চলমান। আমি ফার্স্ট সেমে খুব ভালো করে বুঝিয়েছিলাম চলমান। আর অ্যাবাভে কি হয়? ফিক্সড থাকে। যেমন সূর্য যদি ওর মাথার উপরে থাকে, তাহলে কি হবে? এটা ফিক্স, তো তাহলে হবে অ্যাবাভ। আমাদের এই ধারণার বাইরেও বেরিয়ে আসতে হবে। কেন বেরিয়ে আসতে হবে দেখি। দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং ড্যাশ দ্য ক্লাউড। মনে রাখবে, এরোপ্লেন কিন্তু ওভার দ্য ক্লাউড হবে না। এইখানে একটা জিনিস শিখতে হবে। বলেছে ওভার এবং অ্যাবাভ একটা নির্দিষ্ট উচ্চতা, অনেকটাই উচ্চতা, কিন্তু মেঘের খুব ওপরে দিয়ে যায় না। মেঘ থেকে উচ্চতা এবং ভূমিতল থেকে উচ্চতা অনেকটাই তারতম্য রয়েছে। এই মেঘের ক্ষেত্রে, আবারও বলছি, মেঘের ক্ষেত্রে সব সময় কিন্তু অ্যাবাভ হবে। দেখো সবসময় কনসেপ্ট কাজে লাগছে, এক্সাম্পল এসে কিন্তু ভেঙে দিয়ে যাচ্ছে কনসেপ্ট। তাই বারবার করে বললাম, মেঘের ক্ষেত্রে এই এরোপ্লেন সুজনের মাথার উপর দিকে তো ওভার হতো, কিন্তু এই এরোপ্লেন মেঘের উপর দিয়ে যাচ্ছে, সর্বনাশ করেছে, তখন কি হবে? ক্লিয়ার করতে পেরেছি? এরপরেরটা, ফ্যান ঘুরছে, তুমি ফ্যান তো মুভ করছে, ফ্যান কিন্তু এক জায়গায়, তখন কি হবে? অ্যাবাভ। এই জ্যাকেটটা আমি আমার শার্টের ওপরে পরবো, এই জ্যাকেট কিন্তু এটা কোনো নির্দিষ্ট এরিয়া সম্পূর্ণ জুড়ে থাকবে না, এরকম কাঁধে নিয়ে থাকবো না তো। তাহলে যখন কোনো নির্দিষ্ট এরিয়া জুড়ে থাকবে তখন হবে ওভার। ধরো একটা, তাহলে এই যে স্প্রেড মানে বিছিয়ে দাও, বেড কভার, বিছানার চাদরটি বিছানার একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তো দেবে। আর যদি তুমি এখানে অন দা বেড বলতে, তার মানে কি দাঁড়াতো? স্প্রেড দা বেড কভার অন দা বেড, তার মানেও তো বেডের ওপরে। তখন স্প্রেড হতো না, তখন পুট হতো, বিছানার চাদরটা ভাঁজ করে বিছানার উপর রেখে দেওয়া, তখন অন দা বেড। আর যদি ছড়িয়ে দিই আমি, তখন কিন্তু ওভার হবে। তাহলে বিস্তীর্ণ অঞ্চল মানে বিস্তীর্ণ জায়গা জুড়ে, বিস্তীর্ণ, আমি বাংলা স্থান জুড়ে। এই সৌমদ্বীপ কোথায় রে? ও, শর্মিষ্ঠা ইজ, দেখো শর্মিষ্ঠার বয়স 50 ঊর্ধ্ব, যদি 50 ঊর্ধ্ব হয় তখন ওভার হবে, ওভার। আর সে লন্ডনে থাকে 10 বছরের বেশি, তাহলে ওভার 10 ইয়ার্স। আমরা ক্রিকেট কমেন্টারি শুনি, রেডিওতে শুনি তো, মানে রেডিওর ও প্রান্ত থেকে ভেসে আসে, যদি ও প্রান্ত থেকে ভেসে আসে তাহলে সেক্ষেত্রে হবে ওভার দ্য রেডিও। এই মনে রেডিও, তাই না? ওভার দিয়ে দাও, কি সুন্দর গান হয়ে গেল, লিখে নাও, সুন্দর করে লেখো। আর আমরা এরকম ভাবে আর মাত্র একটা স্লাইড করলেই হয়ে যাবে আমাদের, বেশি নয়। আমরা কি 40-50টা হয়েছে মাত্র? খুব সুন্দর মনে করালো এটা, ওরা যেটা ছোটবেলায় শিখিয়ে, মানে ওদেরকে শিখিয়েছিলাম। যেমন ধরো ওয়াটার মানে জল, ঠিক আছে,
ফ্রিজেস ড্যাশ আইস, তাহলে এই জলটা কি তরল, এটা আইসে পরিণত হবে, তাহলে এটা কি হবে ইনটু। আবার এই জল যদি বাষ্পে পরিণত হয়, এভাপোরেটস ড্যাশ এয়ার, তাহলে কিন্তু হবে ইনটু, কারণ এটা তরল থেকে বাষ্পীভূত হয়েছে। তাহলে বস্তুর অবস্থার পরিবর্তনে কি হয়, ক্লিয়ার, পুরো অবস্থার পরিবর্তন হবে কি সরস্বতী ইনটু। ভেরি গুড, ভেরি নাইস, লিখে নাও লিখে নাও, বোর্ডটা মুছে দেবে তোরা না একদিনও আমরা চলে এসেছি, কথা নয়, একদম লাস্ট স্লাইডে। দাদা নমস্কার, দেখবেন ছবি টবি এখান থেকে তুলবেন, আসুন এসো। এইবার আমরা যাব একটু মন দিয়ে প্রত্যেকেই আন্ডার। আচ্ছা আন্ডার মানে আমি কি বলেছি, সব সময় নিচে, কিন্তু একটা সারফেসের ওপরে তোর থাকতেই হবে। যেমন আমি গল্প বলেছি, এই যে একটা গাছ, এই গাছের নিচে যদি আমাদের শিলা বসে থাকে, ও আসলে গাছের নিচে, কিন্তু ও মাটির ওপর তো বসবে, উড়বে তো না, তাহলে কি হবে আন্ডার। তোমরা শিলায় নজর দিও না, ক্লিয়ার। তাহলে ওল্ড লেডি কেপ্ট অল আর ভ্যালুয়েবলস, মানে বৃদ্ধা মহিলাটি তার সমস্ত মূল্যবান জিনিস বাক্সের ভেতরে রেখেছে, আর ওই বাক্সটাকেই তিনি তার বিছানার নিচে রেখেছেন। তাহলে আন্ডার আ বেড বা আন্ডার দ্য বেড, আন্ডার আর বেড বা আন্ডার দ্য বেড, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। দ্য রেক অফ দ্য শিপ মানে জাহাজের ডুবন্ত জায়গায়, মানে জাহাজের যে ভাঙা অংশটা, ডুবন্ত অংশটা এখনো পড়ে আছে, যেমন টাইটানিকের এখনো ভাঙা অংশ কোথায়, মহাসাগরের নিচে এখনো আছে। তাহলে শুধু তো জলের নিচে, কিন্তু কোনো না কোনো তো একটা কিছুর ওপরে, তাহলে কি হবে বন্ধু আন্ডার। আন্ডার নিয়ে তো ছেলেদের কিছু বলবার কিছু নেই। হি হ্যাড 30 এমপ্লয়িজ ওয়ার্কিং, তার আছে 30টা এমপ্লয়ি তার আন্ডারে কাজ করে, তাহলে ওয়ান আন্ডার। দ্য ম্যান ওয়াজ ডিটেইনড, লোকটাকে খেদানো হয়েছে, আন্ডার মনে রাখবে কোন আইনের দ্বারা কাউকে বের করে দেওয়া, সাজা দেওয়া, তখন কি হবে আন্ডার আইপিসি সেকশন। আর আমরা অনেক সময় পুলিশকে বলতে শুনি হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট, তখন খুঁজবে আমি তো দ্য ওমেন ওয়াজ পুট আন্ডার অ্যারেস্ট। দ্য কমপ্লেক্স, বাড়িটা এখনো কিন্তু কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন, তাই না? না, এইবার আসো, তাহলে আন্ডার মানেও নিচে কথা নয়, আসতে বিলো মানেও নিচে, আন্ডার মানেও নিচে, বিলো মানে নিচে। তবে ডিফারেন্সটা কোথায় বাবু, বিলো জিনিসটা সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউনে হয়। এবার তোমাদের জায়গায় যদি আমি বসে থাকতাম, তাহলে আমার মনে প্রশ্ন আসতো অ্যাবস্ট্রাক্ট কথাটা কি। যেমন ফাঁকি দেবে, জীবনে এমন ফাঁকের তলায় পড়বে বুঝতে পারবে। যেমন অ্যাবস্ট্রাক্ট আমরা অবশ্যই পড়তে পড়তে আনন্দ করব, কিন্তু জায়গা থেকে সরবো না। আমাদের উদ্দেশ্য দীঘা বা পুরীতে বাসে করে উঠেছি, সবাই মিলে গল্প করছি ঠিকই, কিন্তু উদ্দেশ্য কিন্তু তীর্থযাত্রা করা বা ওই জায়গাটা দেখা। আমরা পড়ার মাঝে আনন্দ করছি যাতে পড়াটা আরো মনোগ্রাহী হয়, ওটা কন্টিনিউ করে নিজেদের মধ্যে গল্প করার জন্য নয়, এটা বোঝো। অ্যাবস্ট্রাক্ট মানে সেই নাউনটা, যেই নাউন ধরা ছোঁয়া যাবে না। যেমন দারিদ্রতা তুমি ধরতে পারবে, সুন্দরতা ধরতে পারবে, দিগন্ত ধরতে পারবে, সম্মান ধরতে পারবে। তাহলে যদি কোনো কাজ সম্মানের নিচে আসে, তাহলে সেই কাজটা তো অ্যাবস্ট্রাক্ট, তখন কিন্তু বিলো হবে। যেমন এই ডিগনিটি কি হবে, বিলো। যেমন দ্য সান ইজ স্লোলি ডিসঅ্যাপিয়ার্ড, হরাইজন ধরতে পারবা, বিলো।
আচ্ছা, লোকটা বিশ্রাম করছে, এটা তো ধরা যায়, আন্ডার দ্য ট্রি। মিস্টার দাস ফ্লাইস, দুটো কনসেপ্ট আমরা জানি, একটা বিটুইন, আরেকটা কি অ্যামাং। ও বন্ধু, বিটুইন মানে দুজনের মধ্যে, আর অ্যামাং মানে দুইয়ের বেশি। তাহলে যদি বলি মিস্টার দাস ফ্লাই মানে ওরে, মানে প্লেনে করে যায় আর কি, ওরে মানে নিজে নিজে উড়ে উঠে যায় না, দিল্লি এবং কলকাতার মধ্যে তিনি ফ্লাইটে করে যাতায়াত করে, তাহলে কি হবে, দুটো জায়গা কি হবে, ইউ ক্যান রিল্যাক্স। তোমাকে বললাম দেখো তুমি রিল্যাক্সে থাকতে পারো, কারণ তুমি আছো তোমার বন্ধুদের মধ্যে, তাহলে অ্যামাং ইয়োর ফ্রেন্ডস। কি হবে বন্ধুরা, অ্যামাং ইয়োর ফ্রেন্ডস। যদি এইটা আমাদের সরস্বতী হয়, আমাদের সরস্বতী, সরস্বতীর চোখে যদি জল পড়ে, সেই জলটা কি এইখান দিয়ে বেয়ে বেয়ে পড়বে, তো তাহলে হবে ডাউন। দেখো এই যে প্রেপোজিশন গুলো, এগুলো অত্যন্ত আন্ডার রেটেড, মানে এগুলো নিয়ে কেউ শেখায় না, কিন্তু ডাউন একটা প্রেপোজিশন, তাহলে ডাউন। এই যে ধরো এটা, এবার ধরো এটা পাহাড়, ধরো এই পাহাড়ের ওপর থেকে একটা যদি পাথর পড়ে, তাহলে এর গা দিয়ে বেয়ে বেয়ে পড়বে, তো দেখো এখানেও কিন্তু একটা সারফেস থাকছে, ভেসে ভেসে আসছে না, কিন্তু কোনো কিছুর মানে ভরসা করে গড়িয়ে গড়িয়ে পড়ছে। ভালো বাংলা বলেছিস, গড়িয়ে পড়া। গড়িয়ে যখন পড়ে তখন কিন্তু কি হয়, ডাউন। এবার দেখো, এবার একটা কনসেপ্ট আছে বিহাইন্ড। বিহাইন্ড মানে কি, পেছনে, যেটা আমাদের পেছনে থাকে, বাঁশ। তাহলে দেয়ার ইজ এ পন্ড, একটা পুকুর আছে, পুকুর নিশ্চয়ই তোমার বাড়ির সামনে থাকবে না, তুই নৌকাই করে যাও, তাহলে বাড়ির পেছনে থাকে, তাহলে কি হবে এখানে, বিহাইন্ড। এবার দেখো দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, এটা যদি আমি টেবিল ধরি, তাহলে এই টেবিলটার উপরে বইটা রয়েছে, কোনো সমস্যা নেই, তাহলে অন দ্য টেবিল। কিন্তু এখানে একটা বিড়াল আছে, বিড়ালটা জাম্প করে টেবিলের ওপরে উঠলো, তখন অন টু। যদি নিচে থেকে ওপরে যায় তখন কি হবে, অন টু। ক্লিয়ার? আমরা কতগুলো করলাম, 50-এর ওপরে। এরপরে বাড়ির কাজ দেব আরো 50টা, যার পিডিএফ আমি তোমাদের অলরেডি গ্রুপে হয়তো প্রোভাইড করে দিয়েছি, তোমাদেরকেও আমি দিয়ে দিয়েছি। আজকে ক্লাসটা এখানেই। আর্টিকেল প্রেপোজিশন নিয়ে সমস্যা 12-এর আগে শেষ করতে হবে। এগুলো শুধু তোমাদের ক্লাসে না, সব ক্লাসে লাগবে। ঠিক আছে, চলো টাটা।